হাজব্যান্ডকে মেরে দিব, সেক্সুয়ালি অ্যাটাচড হব। তো ঠিক আছে, আমরা মোটামুটি ফার্স্ট দিন ওর এক ফ্রেন্ডের বাসায় আমরা যাই। আচ্ছা, কোথায়? এটা ছিল ওর যে ভার্সিটির পাশে, আমি নাম বলতে পারছি না সঙ্গত কারণে। তোর ফ্রেন্ডের বাসায় মোটামুটি 1 ঘন্টা ছিলাম আমরা। প্রেমের বিয়ে করার মতো সেরকম সুযোগ বা সুবিধা, সাহস কোনোটাই কখনো পাইনি। আমার যিনি হাজব্যান্ড, উনি বেসরকারি একটা কোম্পানিতে জব করতেন, ইনফ্যাক্ট এখনও করেন। তো উনি বিয়ের পর থেকেই খুবই কম সময় দিত আমাকে। দেখা যাচ্ছে বেসরকারি চাকরি তো 14 ঘন্টা 15 ঘন্টাও ডিউটি করতো, এমনটাও আছে যে ফজরের আজানের সময় উঠে চলে গেছে নামাজ পড়ে, আবার রাত 10টা 11টায় ফিরছে, এমনটাও আছে। অনেক কষ্ট করে আর কি। তো তখন ওই সময়টাতে আমার ভেতর ওই বুঝটা কাজ করতো না যে সে বাহিরে কষ্ট করে, আমাদের জন্যই তো করে, অনেক পরিশ্রম করতো। রাতে এসে সেভাবে মানে কথা বলা বা সেরকম একটা হয় না, বিয়ের শুরুতে মানুষের যেমনটা থাকে আর কি, যে চাওয়া পাওয়াটা থাকে একটা মেয়ের, যে খুব রোমান্টিক একটা মুহূর্ত পাওয়া বা আমাকে সময় দেওয়া, আমাকে ঘুরতে নিয়ে যাওয়া, এসব কোনো কিছুই ছিল না। নর্মালি অ্যাজ ইউজুয়াল সংসার করা। তো এই বিষয়টার উপর আমার যখন বাচ্চা হয়ে যায় বিয়ের 1 বছর পর, তারপর থেকে আমি ফেড আপ হয়ে যাই। যে মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ তো, ও হয়তো আমাকে পছন্দ করে না, যার কারণে ও আমাকে সময় দেয় না, ইচ্ছাকৃতভাবেই সময় দেয় না, এটা মনে হতো আমার কাছে। তো এটা আমি নিজের ভেতর রাখতাম, আমার খারাপ লাগতো অনেক, কখনো কাউকে শেয়ার করতাম না। তো আমি 2021 সালে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার পর আমার ফেসবুক আইডিতে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, আমারই জেলার। পরিচয় হবার পর ওই ছেলে তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং করছে, বিএসসি, বেসরকারি একটা প্রতিষ্ঠানে। তো তখন মোটামুটি 1-1.5 মাস আমাদের নর্মালি কথা হবার পর আমরা ডিসিশন নিই যে আমরা দেখাও করি একদিন। তো আমার হাজব্যান্ড কখনো, ও তখন স্টুডেন্ট, আমার হাজব্যান্ড কখনো সন্দেহ করতো না, কারণ ও মনে করতো আমি যেরকম স্বচ্ছ আমার ওয়াইফও ততটাই স্বচ্ছ, অনেক বিশ্বাস করতো না। তো আমার ছেলে হওয়ার পর ওই ছেলের সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়। তো একদিন 2 দিন নরমালি কথা বলতে একটা সম্পর্কে চলে যাই আমরা। তো পরে গিয়ে আমরা হচ্ছে নরমালি 2 দিন রেস্টুরেন্টে দেখা করি, কথা বলি। একটা পর্যায়ে যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সেক্সুয়ালি অ্যাটাচড হব। তো ঠিক আছে, আমরা মোটামুটি ফার্স্ট দিন ওর এক ফ্রেন্ডের বাসায় আমরা যাই। আচ্ছা, কোথায়? এটা ছিল ওর যে ভার্সিটির পাশে, আমি নাম বলতে পারছি না সঙ্গত কারণে। তো ফ্রেন্ডের বাসায় মোটামুটি 1 ঘন্টা ছিলাম আমরা। তো ওই সময়টাতে ওর সাথে রিলেশনের মিনিমাম 4 থেকে 5 মাস পর আমরা রুম ডেট করি আর কি। তো ওই সময়টাতে এমন একটা অবস্থা ছিল আমার, আমি ওই ছেলেটাকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না, না সংসারের দিকে খেয়াল, না স্বামীর দিকে খেয়াল, না বাচ্চার দিকে খেয়াল, আমি কিছুই ভাবতে পারতাম না। তো একটা পর্যায়ে গিয়ে মোটামুটি 1 বছর এভাবে আমাদের কন্টিনিউ হয় রেগুলার বলতে দেখা যাচ্ছে মাসে 2-3 বার আমরা মিট করি। হয়তো বয়ফ্রেন্ডের বাসায়, না হয়তো বা দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড অনেক সময় বাসায় থাকতো না সেই টাইমটাতে। আর আমি বলে রাখি, আমি বাসা ভাড়া থাকতাম, তো সেই ক্ষেত্রে আমার জন্য মানে সুযোগ হয়ে যেত আর কি। তো পরবর্তীতে 1 বছর রিলেশন কন্টিনিউ করার পর আমি ওকে বলি যে আমরা বিয়ে করি। তখন ও হচ্ছে বলে যে মানে পারিবারিক যে ইস্যু ওইটা দেখায়, যে এখন তো এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, পারিবারিক প্রবলেম হবে, বা হচ্ছে তোমার তো আছে মানে বাচ্চা আছে, হাজবেন্ড আছে, তো সেই ক্ষেত্রে কিভাবে কি করব আমি। আর এর মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার রিলেশন কেমন? আমি এই সময়টাতে আমি মেনটেন করে চলতাম, মানে এক পর্যায়ে মানে অভিনয় করা। হাজবেন্ডকে কখনো বুঝতে দিতাম না আমার মনের ভিতর কি আছে, কারণ সে তো টোটালি আমাকে সময় দিত না, যার কারণে হচ্ছে ও কখনো এগুলো নিয়ে ফেড আপ ছিল না বা
ওর ভেতর কখনো সন্দেহ সৃষ্টি হয়নি বা সন্দেহ করবে এমন কোনো কাজ আমি করতাম না, বা ও আমার ফোন কখনো ঘাটাঘাটি করতো না। উনি কি কখনো বুঝতে পারছে যে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কিনা, নাকি আপনি সেটা বুঝতে দেন না ওরে? না, আমি ওটা কখনো ওকে বুঝতে দেয়নি। আচ্ছা। আমি টোটালি মেনটেন করে গেছি ব্যাপারটা। কারণ ও যখন বাসায় থাকতো 2-1 দিন বা হঠাৎ করে ছুটি কাটাতো খুব রেয়ার, মাসে 1 দিন অথবা 2 দিন। তো তখনও হচ্ছে আমি ওই দিন ফোনের কাছে যেতাম না, ফোনটাকে টোটালি রেখে দিতাম, হয়তো বা সুইচ অফ করে রাখতাম, আর তা না হলে ওকে বলে রাখতাম যে আমার হাজব্যান্ড বাসায় থাকবে, ফোন দিও না, যেমনটা হয় আর কি নর্মালি, আগে থেকে সতর্ক করে দাও। তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড একদিন বাসায় আসে, ও ফোন দিত না, আমিও ফোনের কাছে যেতাম না, এরকম। আর কনভারসেশন তো সব কিছু ডিলিট করে দিতাম। মানে উনি অফিস থেকে ফেরার আগে হ্যাঁ, ক্লিয়ার করে রাখতেন। তো একটা পর্যায়ে গিয়ে যখন বিয়ের কথা বলি, তখন ও হচ্ছে আমার যে স্বামী সন্তান তাদের অজুহাতটা দেখাতে শুরু করে। অজুহাত, তখন তো আপনি বিবাহিত থেকে আবার বিয়ে করার প্ল্যান করেন, মানে কিভাবে? মানে আমার কাছে তখন মনে হতো যে না, ও আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, এটা ওই যে ও আমাকে সময় দিচ্ছে, আমি যখন যা বলি তখন তাই করতেছে, এটাতে। কিন্তু সে তো তখন বেকার, তার তো সময় অন্যখানে দেওয়ারও নেই। হ্যাঁ, তার তো, আমি তো তখন এটা বুঝতে পারিনি যে তার কাছে তখন হিউজ টাইম, সে তো বেকার, সে তো কিছু করে না, সে তো আমাকে 24 ঘন্টাই সময় দিতে পারবে। আর আমার হাজবেন্ড যে জব করে, সেক্ষেত্রে ও আমাদের জন্য কষ্ট করতেছে, ও সময় দিতে পারে না, এটা একটা লজিক আছে। এই লজিকটা আমি তখন বুঝতাম না। আমার কাছে মনে হতো যে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, এক কথায়। আর ওই ছেলের প্রতি আমি প্রচুর আসক্ত ছিলাম। আমার খাওয়া, ঘুম, মানে হয় না যে মানুষ টিনেজ বয়সে প্রেম করলে যেরকম একটা অবস্থা থাকে, ঠিক সেরকম একটা অবস্থা। কিন্তু এতটুকু বোধগম্য আমার ভেতর তখন হয়নি যে আমি একজন ম্যারিড পারসন আর সে আনম্যারিড পারসন। তার আমার সম্পর্কটা শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধ রাখছে সে, এটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি তাকে নিয়ে ফিউচার প্ল্যান করছি, কিন্তু সে করে নাই, এবং সে করবেও না, এটা পরবর্তীতে বুঝতে পারছি। কারণ আমার প্রথম বুঝটা আসে আমি জানতাম যে ও শুধুমাত্র আমার সঙ্গে রিলেশন করে, এবং সেটাও প্রমাণ করার চেষ্টা করতো। কিন্তু এর মধ্যে কি আপনি বিয়ের জন্য প্ল্যান করে ফেলেছিলেন? হ্যাঁ, যে আমি ওকে বিয়ে করব, আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিব, আর বাচ্চা হচ্ছে, আমার পরিবার মোটামুটি ওয়েল সেটেলড। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি আমার বাচ্চা আমার বাবা মা ক্যারি করতো, সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, যেহেতু আমি একটা মেয়ে তাদের। এরকম অনেক প্ল্যান করেই আমি এগোনোর চেষ্টা করি, যে আমি এই প্ল্যান, অনেক প্ল্যান বলতে যে হচ্ছে আমি যে কোনো একটা ইস্যু নিয়ে, যে আমাকে সময় দেয় না বা আমাকে করে না, আমার কথাই বা আমার ভাষ্য মতে তখন ছিল সে আমাকে ভালোবাসে না, এক কথা। এটা নিয়ে বাবা আমার কাছে অভিযোগ করব, তো অভিযোগ করার পর হচ্ছে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করব, নাটক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, পরে আমি ওকে ডিভোর্স দিব, বলবো যে আমি আর যাবো না। আর আমি যেহেতু একা, আমার আর ভাই বোনও কেউ নাই, তো সে পর্যায়ে দেখা যায় যে আমি সাপোর্ট পেতাম। আমি যদিও করতাম, আমি সাপোর্ট পেতাম, এটা আমি জানি, কারণ আমার চোখের পানি দেখলে আমার বাবা মা ঠিকই তখন হচ্ছে বাধ্য হইতো, এক কথায় সহজে নিত না, তবে বাধ্য হইতো। তো এই টাইপের প্ল্যান করি আমি, যে এইভাবে ওকে আমি স্মুথলি ছেড়ে আসবো। কিন্তু মানে একদিন আমি হচ্ছে ওর সঙ্গে পার্কে গিয়ে বসছিলাম। তো পার্কে গিয়ে বসার পরে আমি হচ্ছে হঠাৎ করে ওর মূলত ফোনে যে পাসওয়ার্ড, ওটা কিন্তু আমি জানতাম না, ওই ছেলের তো পাসওয়ার্ড জানতাম না। তো হঠাৎ করে হচ্ছে একটা মেসেজ আসে মেসেঞ্জারে, তো হয় না ফোন লক থাকলেও অনেক সময় স্ক্রিনের উপর ভেসে উঠে, তো ওরকম কিছু একটা অসঙ্গত কথা ভেসে উঠে, লেখাটা ভেসে ওঠার পর ও তখন হচ্ছে পানি আনতে গেছিল, পার্কে বসেছিলাম, ও আমাকে বসে ফোনটা পাশে রেখে পানি আনতে গেছিল। তখন আমি বাবুসোনা টাইপের একটা অসঙ্গত কথা একটা মেইলি আইডি থেকে ভেসে ওঠার পর ওইটা দেখে আমি খুব শক ছিলাম। তো ওই দিন ওর সঙ্গে আমার জ্ঞানজামও হয়। আমি ওকে বলছিলাম যে আমি হচ্ছে তোমার ফোনের লকটা খুলে আমি দেখতে চাই, বা আমার আইডির পাসওয়ার্ড আমি তোমাকে দিচ্ছি, তুমি কেন তোমার আইডির পাসওয়ার্ড আমাকে দিবা না। এটা নিয়ে অনেক জ্ঞানজাম হয় ওর সঙ্গে ওই দিন আমার। হবার পর আমি বাসায় আসি, কান্নাকাটি করি, কিন্তু কাউকে বুঝতে দিই না। তো ওই দিন আবার আমার হাজব্যান্ড রাতে আমাকে বলে যে তোমার কি হয়েছে, মন খারাপ কেন? ওই দিন বেশ মন খারাপ ছিল আমার, থাকবে, এটা স্বাভাবিক। 1-1.5 বছর পরে গিয়ে যদি হঠাৎ করে, মানে 1-1.5 বছর আমি স্মুথলি, আমি কাউকে কখনো বুঝতে দিই নাই, না শ্বশুরবাড়ির কেউ, না হাজব্যান্ড, না বাবা মা। আমি আমার মতো করে মনে মনে আমি যা করছি মনে মনে। তো মন খারাপ ছিল, তারপরেও
কি যে হয়েছিল আমার আসলে আমি জানি না, আমি ওকে মাফ করে দিই। ও আমাকে সরি টরি বলে আমি মাফ করে দিই। বাহ। তো মন খারাপ ছিল, তারপরেও কি যে হয়েছিল আমার আসলে আমি জানি না, আমি ওকে মাফ করে দিই। ও আমাকে সরি টরি বলে আমি মাফ করে দিই। বাহ। মাফ করে দেওয়ার পর কি ভালো। একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে আবার আমাদের কনভারসেশন শুরু হয়। এইভাবে মোটামুটি 2 বছর পার হয়ে যায় আমাদের। যখন 2 বছর হয়ে যায় তখনও দেখতাম শুধু যখনই বিয়ের কথা বলতাম আমার স্বামী সন্তানের কথা বলতো, আচ্ছা। তাদের কথা বলতো। একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে আমি হচ্ছে আমার মেরে দিব বলতে মানে কোন একটা প্ল্যানিং করে তাকে হচ্ছে মেরে ফেলবো। এটা হচ্ছে আমার একটা কাজিনের সঙ্গে আমি একটা প্ল্যান করেছিলাম। মানে আপনার কাজিন জানতো এটা? হ্যাঁ, আমার একটা কাজিন ছিল, ও জানতো। সে ছেলে ছিল, ও জানতো যে আমার হচ্ছে রিলেশনের কথা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কেউ না কেউ তো পাপের সাক্ষী হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ও সব জানতো। আর আমি হচ্ছে যখনই দেখা করতে যেতাম ও কিন্তু আমাকে হেল্প করতো। দেখা যাচ্ছে অনেক সময় বাসা থেকে বলতে পারে তুমি কোথায়, বা হচ্ছে আমার বাড়ি থেকে খোঁজ আসতে পারে যে আমি কোথায়, বা সন্ধ্যা হয়ে গেছে বা রাত হয়ে গেছে কেন ফিরতেছি না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ও আমাকে সাপোর্ট দিত। হ্যাঁ, তো সব কিছু মিলাই আমি ওর সঙ্গে প্ল্যান করি। তো ও হচ্ছে মোটামুটি রাজনৈতিক ইস্যুতে জড়িত ছিল। তো যার কারণে আমি ওর সঙ্গে যখন প্ল্যানের কথা বলি যে আমি কিছু একটা করতে চাই, তখন বললো যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব। বললাম যে কিভাবে হেল্প করবি? তো বললো যে হচ্ছে মানে ওকে শ্যুট করার কথা বলে। অনেক রাত, যেহেতু রাজনৈতিক খাতে জড়িত ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত ছিল ওর, ও বলছিল যে আমি একটা গান ভাড়া করে আনবো, আমি শ্যুট করব, এটাও বলে। এবং ওর প্রচুর সাহস মানুষ হিসাবে। তো প্ল্যানও করে, মোটামুটি প্ল্যান করে, মানে আস্তে আস্তে, মানে কোন রাস্তা দিয়ে আসে, কখন আসে, এই টাইমিংগুলো যখন সেট আপ করেও আস্তে আস্তে, তখন হঠাৎ করে তার ভেতর একদিন হচ্ছে মানে আমরা যখন প্ল্যান, মানে আমাদের রানিং, আস্তে আস্তে রানিং, তো 3-4 দিন হয়ে গেছে আমাদের প্ল্যান রানিং। তো 3-4 দিন পর হঠাৎ করে আমার হাজব্যান্ড হচ্ছে ছুটি কাটা একদিন বাসায় ছিল। তো আমি কিচেনে ছিলাম, রান্না করতেছি। তো হঠাৎ করে আমি রুমে আসছি, মানে রুমেও আসি নাই, দরজার কাছে ঢুকবো আর কি, তখন দেখি আমার ছেলের সঙ্গে খুব খেলাধুলা করতেছে, মজা করতেছে। তো হঠাৎ করে তখন আমার মনে হলো যে আমি কি যা করতেছি কি আসলেই ঠিক কাজ করতেছি? কারণ আমি যদি কোনো একটা ঘটনা ঘটাই, ভুলবশত যদি কোনো একটা ঘটনা ঘটাই, ছেলেটা তার বাবা হারাবে, মাকেও হারাবে। যদি বলি মাকে কিভাবে হারাবে, তখন কেন জানি না কিভাবে, এটা আল্লাহ পাকের অশেষ রহমত, আমার ভিতরে একটু বোধগম্য সৃষ্টি হয় যে আমি এতদিন ধরে আমার সর্বস্ব দিলাম, আমি যাকে ভালোবাসি আমার দেহটাও দিয়ে দিলাম, কিন্তু সে শুধু আমাকে অজুহাত দেখায়, স্বামী সন্তানের অজুহাত দেখায়। তো আজকে যদি আমি আমার হাজব্যান্ডকে মেরে দিই, কোনো না কোনোভাবেই প্রমাণ থেকেই যাবে, এবং কোনো না কোনোভাবে আমি ধরা খাবো। তো সেখানে আমার হাজব্যান্ড তো দুনিয়াতে থাকবে না, আমার বাচ্চাটার কি হবে জানি না। যদি সে এই পরিচয়ে পরিচিত হয়ে বেড়ে উঠবে যে সে হচ্ছে একজন খুনির সন্তান, আর তৃতীয়ত আমি তো ভালো থাকতে পারবো না। কারণ আমাকে যখন অ্যারেস্ট করা হবে বা আমাকে নিয়ে যখন কোর্ট কাচারি চলবে, তখন তো আমি আমার বয়ফ্রেন্ডকে আমার পাশে পাবো না। হঠাৎ করে আমার ভিতর এই থিঙ্কটা কাজ করে যে আমি কি করতেছি, আমি একটু ভাবি আমি কি করতেছি, আসলে আমার একটু ভাবা উচিত। আর একবার ভাবি যে আমি কোন দিকে যাচ্ছি, আসলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি। কারণ এখনো পর্যন্ত এমন কোনো অপরাধ নাই যেটা সামনে আসে নাই। সবকিছু বের হয় কোনো না কোনো ভাবে, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরেও। এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমগুলোতেও দেখে থাকি যে কোনো না কোনো ভাবে 10 বছর পরের কেসগুলো সামনে চলে আসে হঠাৎ করে, কোনো না কোনো ভুলের কারণে। কিংবা আমি যে সাক্ষী রাখছি, আমার যে কাজিন আছে, সে যে এই কাজটা করবে, হতে পারে কোনোদিন ওর সাথে আমার কোনোদিন গ্যাঞ্জাম হলো, ওই কথাটা বলে ওরে রাজি করেছিলেন কেমনে বলেন? এর মধ্যে কোনো ঘটনা আছে আমার মনে হয়? হ্যাঁ, এর ভিতরে একটা ঘটনা আছে। ও হচ্ছে যখন রিলেশন করে, তো ওর রিলেশনে আমি অনেক সাপোর্ট দিতাম। আচ্ছা, এইটার পরিপ্রেক্ষিতে ও আমাকে সাপোর্ট দিত। বাহ, কি দারুণ সাপোর্ট ব্যবস্থা।
সব কিছু মিলিয়ে আমি তখন ভাবি যে আমার দিক থেকেও যদি কখনো প্রকাশ না পাই, ও হয়তো বা কখনো না কখনো বলে দিবে কাউকে, তখন আমি আর বাঁচতে পারবো না। কারণ আমাকে থাকতে হবে কোথায় আমি নিজেও জানি না, আর আমার বাবা মা, আমার কোনো ভাই বোন নাই, অসহায়ের মতো জীবনযাপন করবে, তাদের তো আর কিছুই থাকবে না দুনিয়ার বুকে। তো অনেক কিছু তখন আমি 2 বছরের হিসাব মিলাই যে বিগত 2 বছরে তো সে যদি আসলেই আমাকে চাইতো, বিগত 2 বছর যাবৎ যথেষ্ট, সে তো বেকার ছিল, তাকে আমি যথেষ্ট মানি সাপোর্ট দিয়েছি, সেটা আমার বাবার থেকে নিয়ে হোক আর আমার সংসার থেকে নিয়ে হোক, আমি তাকে মানি সাপোর্ট দিয়েছি। তারপর তার শারীরিক চাহিদা তো একার না, আমারও ছিল। তো যাই হোক, সব কিছু মিলাই আমি তখন হিসাবটা মেলাতে পারি। ওই দিন সারা রাত আমি ঘুমাইছিলাম না, ওই সারা রাত বসে বসে ভাবলাম যে আসলে কি করতেছি আমি, আর এই 2টা বছর আমি কি করলাম। আচ্ছা, এই 2 বছরের আগে কি কোনোদিন আপনার অপরাধ বোধ কাজ করছে যখন ওর সাথে রিলেশনে ছিলেন? না, তখন আমার ভিতর কোনো অপরাধ বোধ কাজ করতো কি না। লজিক মনে হইতো তখন? তখন মনে হতো যে না, আমি যেটা করতেছি ঠিকই আছে, আমি তো একা, আমার হাজবেন্ডকে ছেড়ে দিব, ওকে বিয়ে করব, আমার বাবা মা দেখা যাচ্ছে আমাকে সারা জীবন বসায় খাইলেও আমার কোনো সমস্যা নাই, আর ও তো যেহেতু শিক্ষিত ছেলে, চাকরি তো করবেই, কিছু না কিছু তো করবেই। কিন্তু ওর ভেতর তো এই থিঙ্কটা কখনো কাজ করি নাই যে সে আমাকে নিয়ে ফিউচার করবে। তার উদ্দেশ্যটা এরকম ছিল যে সে আমার সঙ্গে জাস্ট একটা টাইম পাস, তার ফ্যামিলি যেখানে বিয়ে দিবে সে সেখানে বিয়ে করবে, যতদিন ফ্রি খাওয়া যায়। হ্যাঁ, শারীরিক চাহিদা তো একার না, আমারও ছিল। তো যাই হোক, সব কিছু মিলাই আমি তখন হিসাবটা মেলাতে পারি। ওই দিন সারা রাত আমি ঘুমাইছিলাম না,